স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে আমাদের বিশ্লেষণমূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দীপু। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দেবেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জার্নি উপদেষ্টা ডক্টর ইজাজ হোসেন। শুরুতে দেখে নিব আজকের প্রধান খবরগুলো। চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আউটডোর কমপ্লেক্স উদ্বোধন করতে গিয়ে একথা জানান প্রধানমন্ত্রী। যে কোনো ক্ষেত্রে আমরা যদি ভালো এবং উন্নত সেবা দিতে চাই তাহলে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি সিদ্ধান্ত নিয়েছি যে চট্টগ্রাম এবং রাজশাহীতে আমরা আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এ সময় ডিসেম্বরের শুরুতে চট্টগ্রাম ও চাঁদপুরে হতে যাওয়া সমাবেশকে সফল করতে জোট কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এছাড়া শফিউল হত্যার দায় স্বীকার নিয়ে আনসার আল ইসলাম বাংলাদেশ ২ এর ফেসবুক পেজ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই তথ্য পাওয়া যাবে। এইসব সমাজ বিরোধী অপরাধীরা যারা এই তৎপরতার সঙ্গে জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে একেবারে নিরাপদ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে জালালাবাদ থানায় হত্যা মামলা করেছেন নিহত সুমন দাসের মা প্রতিভা দাস। একই সময়ে ভাঙচুর ও প্রক্টর আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এদিকে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের সোহাগপাড়ায় মা ও ৩ মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ই অক্টোবর মালয়েশিয়া প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম ও তার ৩ মেয়ে মনিরা, মিম ও মলিকে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। রাজধানীর লালবাগে ধর্ষণের পর ১০ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে চকবাজার থানা পুলিশ। সরকারের সমঝোতা চুক্তি অনুযায়ী G2G পদ্ধতিতে বৈধভাবে মালয়েশিয়া যাওয়া কঠিন হওয়ায় দালালদের ফাঁদে পা দিচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসোর্স ইউনিট রামরুর এক গবেষণা বলছে, শুধু সিরাজগঞ্জে ট্রলারে চেপে সমুদ্রপথে মালয়েশিয়া গেছে ৪,০০০ শ্রমিক, এখনও নিখোঁজ ৪০০ জন। প্রসেসটাকে এখনো আমরা নিরাপদ করতে পারি নাই। শ্রমবাজার সংক্রান্ত যে সরকারের যে নীতি তারও পুনর্মূল্যায়নের দরকার আছে বলে আমরা মনে করি। পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের পর এবার গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম। এরই মধ্যে বিতরণ কোম্পানিগুলোর ১৫ থেকে ১৮% দাম বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে বিইআরসিতে। ফুট ওভারব্রিজ থাকলেও পথচারীরা রাস্তা পার হন ব্যস্ত সড়ক দিয়ে। এই ঝুঁকিপূর্ণ প্রবণতা রোধ করতে এবার রাজধানীতে অভিযানে নামছে পুলিশ। ফুট ওভারব্রিজ ব্যবহার না করলে ২০০ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। ২৫ তারিখ থেকে ফর 1 উইক আমরা এখানে মোবাইল কোড করব। যদি কেউ এই যেখানে ফুট ওভারব্রিজ রয়েছে, যেখানে আন্ডারপাস রয়েছে, সেখানে তারা যদি এরকম এগুলো ব্যবহার না করে। ৫ ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে 12:30টায় চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে বড় জয়ের পরও নিজেদের সকল দুর্বলতা কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ, আর জিম্বাবুয়ে চায় সিরিজে ফিরতে। কায়কুবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম টেলিভিশনের প্রধান শিরোনামগুলো, এবার চলে যাচ্ছে আলোচনায়। আপনাদের দুজনকে স্বাগত। দেখছিলেন যে আমাদের টেলিভিশনের প্রধান খবরগুলি ছিল এগুলি। এছাড়া আমাদের হাতে কয়েকটি পত্রিকা হাতে এসেছে, সেগুলি যে প্রধান শিরোনাম: রাজপথে বিশৃঙ্খলা, মৃত্যু ঝুঁকি, নামছে ডিএমপির মোবাইল কোর্ট, যত্রতত্র পাড়াপাড়ি জেল জরিমানা, অজস্র সমাধান শূন্য অভিযোগ সংসদের কথা বলা হয়েছে, এটি মানব কণ্ঠে বলেছে। ফুট ওভারব্রিজ পার না হলে জেল জরিমানা। খেলার খবরটিও এসেছে এক পাশে। এছাড়া প্রধানমন্ত্রীর যে ইউএন অ্যাডমিশন ট্রেড সেটি নিয়ে কথা বলেছেন ডেইলি অবজারভার। আমরা দেখছি বেশিরভাগ খবরই দুর্ঘটনা, বেশিরভাগ খবরই আসলে ফলো আপ ধরনের খবর। এবং মারুফ কামাল বলেছেন এইচটি মাম আমাদের লোক, এরকম একটি খবর আছে দুইটি পত্রিকায়। আলোচনা আমাদের প্রথমেই আসি। আজকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের একটি বৈঠক ছিল এবং
সবাই আমরা দেখেছি জোটের মোটামুটি সবাই এসেছিলেন, তবে বিস্তারিত জানা যায়নি যে কি নিয়ে আসলে তাদের পরিকল্পনা। শুধু বলা হয়েছে যে চট্টগ্রামে একটি মহাসমাবেশ গণসংযোগ শুরু হবে। আমি মুস্তাফিজ দীপু আপনার কাছে প্রথমে যাই যে এটিকে আসলে মনে হচ্ছে যে দল গোছানোর প্রস্তুতি বিএনপির, বা আমরা দেখছি যে সম্প্রতি কিছু প্রধান বিরোধী দল তাদের হাতে কিছু সরকারের পতনের আন্দোলন ছাড়াও কিছু ইস্যুস কিন্তু উঠে এসেছে, ছাত্রলীগ সহ নানা ধরনের, তারা কি আসলে পিক করতে পারছে? আমরা ইতিমধ্যে মিডিয়ার খবরে জেনেছি এবং বিভিন্ন টেলিভিশনের খবরেও যেটা জানা গেছে যে জানুয়ারি মাসে তারা একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের দল গোছানোর কাজটা ইতিমধ্যে তারা মনে করছেন যে হয়ে গেছে, মানে অধিকাংশ ক্ষেত্রে। এখন তারা আন্দোলন এবং ঘর গোছানো দুটোই পাশাপাশি চালাবে বলে জানা গেছে এবং জানুয়ারি মাসটাকে টার্গেট করে তারা একটা বড় ধরনের একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং যে আন্দোলনকে বলা হচ্ছে তারা খুব লম্বা ধরনের আন্দোলন না, মানে একটা মহাসমাবেশ, একটা বড় ধরনের ঘেরাও, একটা বড় ধরনের একটা অবস্থান কর্মসূচি, এইটাই ধরনের একটা কর্মসূচিতে তারা যাবে সম্ভবত। সেইটাকে সামনে রেখে তারা এসছে, 20 দলীয় জোটের যে সভা সেটি হচ্ছে। এবং নিঃসন্দেহে সাম্প্রতিক সময় যে সরকারি দলের আভ্যন্তরীণ যে কোন্দল খুনোখুনি, এতে মানুষ হতাশ, আর বিরোধী দলের এই হতাশাকে পুঁজি করবেই, এটাই স্বাভাবিক। এবং বিরোধী দলের তো একটা বড় একটা ইস্যু আছে, যে ইস্যুটার এখনো মীমাংসা হয়নি, সেটি হচ্ছে যে আগামী নির্বাচন, যে আগাম নির্বাচনটা তারা চাচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সুতরাং এই একটা বড় ইস্যু। এবং আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে নিশা দেশাই আসছেন সার্ক সম্মেলনের পরে, এবং তারা আসার পরে বিরোধী দল সহ বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন অংশের সঙ্গে তারা আলাপ আলোচনা করবেন। সুতরাং তারা মনে করছে যে আন্তর্জাতিক যে সমর্থন 5 জানুয়ারিতে যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি, সেই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে একটি উপাদান এখনও যেহেতু রয়ে গেছে, সেটা একটা বিরোধী দলের জন্য একটা অন্যতম ইস্যু। আর সাম্প্রতিক সময়ে যে কিছু নেতিবাচক কর্মকাণ্ড সরকারি দলীয়, এই জিনিসটাকে ইস্যু করে তারা সম্ভবত জানুয়ারি মাসে একটা বড় ধরনের শোডাউনের একটা চিন্তা ভাবনা করছে, যার জন্যই আজকে তাদের এই বৈঠক। কিন্তু মঞ্জুস আপনার কাছে যদি যাই, আমরা আমাদের রাজনৈতিক যে আমরা আগে রাজনীতিগুলো দেখি যে প্রধান বিরোধী দল মানে একটি শক্ত অবস্থান নিয়ে কিছু ইস্যু তারা পিক করে। আমরা কিন্তু ছাত্রলীগ নিয়ে যেমন আজকেও ওবায়দুল কাদের নিজে বলেছেন যে রাজনৈতিক নেতাদের অপব্যবহার ও দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হয় দেশব্যাপী বেপরোয়া ছাত্রলীগ, এবং বলেছেন যে আগাছা তৈরি হচ্ছে, আগাছা পরিষ্কার করতে হবে। আসলে কি আগাছা পরিষ্কার হচ্ছে? বা অনেকদিন থেকে কিন্তু ছাত্রলীগ মানে একটি আগাছা, বা এরকম প্রধানমন্ত্রী সহ নানাজনের কাছে আমরা এই মন্তব্যগুলো শুনছি। আসলে কি আগাছা পরিষ্কার হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনি জানেন যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখানে ছিলেন সপ্তাহখানেক আগে। তিনি ছাত্রলীগের একটি সমাবেশে এরকম কথা বলেছিলেন। আজকে জনাব ওবায়দুল কাদের, যিনি একসময়ের তুখোড় ছাত্রনেতা, তিনি যে কথাটি বলেছেন এটা খুব এক্সক্লুসিভ কোনো কথা না। আমরা গণমাধ্যমে গত প্রায় বছর 2-3 ধরেই কিন্তু বলছি। আপনি জানেন সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 1990-এর পরে এ পর্যন্ত প্রায় 2টি যুগ অতিক্রান্ত হলো, কোনো ডাকসু নির্বাচন নাই। ডাকসুকে বলা হয় যে বাংলাদেশের জাতীয় রাজনীতির কেন্দ্রীয় নেতৃত্ব তৈরির একটি গবেষণাগার। সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। ফলে এই বিষয়গুলো কিন্তু, মানে যদি অন্যদিকে আমি আলোচনা নেব না অতটা, বাংলাদেশে ছাত্র রাজনীতিকে এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমার মাথা ব্যথা হয়েছে, মাথাটা কেটে ফেলে দাও, বিষয়টা এই পর্যায়ে। যে ছাত্র আন্দোলনের নামে, ছাত্র রাজনীতির নামে টেন্ডারবাজি এবং ক্ষমতা ভোগ দখলের যে রাজনীতি, সেটা 2 দলের মধ্যে, সেটা কিন্তু কেবল ছাত্রলীগ না, ছাত্রদল ছাত্রলীগ নির্বিশেষে কোথাও কোথাও যদি অন্য কোনো ছোটখাটো রাজনৈতিক দলেরও ছাত্র সংগঠন শক্তিশালী থাকে, তারাও করছে। ফলে এটা কেন হচ্ছে? ছাত্রদের মূল দায়িত্ব ছিল শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করা, ছাত্রদের ফি নিয়ে, তাদের অ্যাকোমোডেশন, তাদের ছাত্রাবাসের সমস্যা। আমরা কি লক্ষ্য করি গত অন্তত 2 দশকে, 2 যুগে তো এরকম কোনো আন্দোলন নাই। এখন আন্দোলন হচ্ছে কি টেন্ডার ছিনতাই, কে ওই এলাকায় কে দখল করবে, তোরণ কটা নির্মাণ হবে, নেতাকে কে সম্বর্ধনা দিবে, এই নিয়ে হানাহানি। সবশেষ যেটি হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা। একটি কমিটি, মানে যেহেতু ছাত্র সংসদ হচ্ছে গণতান্ত্রিক চর্চার একটি মিনি পার্লামেন্ট, সেটার চর্চা নাই। ফলে সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্র নাই, কমিটি উপর থেকে দেয়া হয়। আজকে ছাত্রলীগের আলোচনা যেটা দীপু ভাই বললেন
যে ছাত্রলীগের এই অবস্থা। মাত্র কদিন আগে আমরা জানি যে ছাত্র দলের কমিটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভ চলছে। কমিটি কোত্থেকে? একটি মনে হলো যে এটি কর্পোরেটের যেমন ঝুলিয়ে দেওয়া হয় যে আমাদের নতুন ব্রাঞ্চের এ ম্যানেজার হবে, ডেপুটি ম্যানেজার হবে, স্টাফ হবে, ঠিক এরকম একটি কর্পোরেট কালচারের মতো ছাত্র দলের কমিটি ঘোষণা করা হলো। ছাত্রলীগ হয়তো সেই ক্ষেত্রে এটি কাউন্সিল করে, কিন্তু সার্বিকভাবে একটি দল যদি গণতন্ত্র না থাকে, আরেকটি পাশাপাশি সংগঠনও গণতন্ত্র চর্চা হয় না। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এই গণতান্ত্রিক ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা দরকার। আর যদি আপনি যেটা সরাসরি জানতে চাচ্ছিলেন যে বিএনপির আন্দোলনের প্রসঙ্গে, আমার কাছে মনে হয় না যে এখন পর্যন্ত বিএনপির ঘর গোছানোর প্রক্রিয়া শেষ। তার কারণ হচ্ছে ইতিমধ্যে বিএনপি যে কটি কমিটি দিয়েছে, ছাত্র দলের কমিটি, মহানগর বিএনপির কমিটি, শ্রমিক দলের কমিটি, প্রত্যেকটি কমিটি নিয়ে বিক্ষোভ পরপর হয়েছে। এবং আরেকটি বিষয় এখনো কিন্তু আপনি দেখেন বিএনপির এই যে, তবে আসার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক দেখলাম আমরা, সম্পাদক পর্যায়ের বৈঠক লক্ষ্য করলাম এবং 20 দলীয় জোটের বৈঠক। এটি কিন্তু অর্থাৎ বোঝানো যে এরাই নীতি নির্ধারণী মূল সংস্থা, কিন্তু আমরা কি লক্ষ্য করলাম গত 1 বছর ধরে এখানে একটি সিদ্ধান্ত আসে বাংলাদেশের বাইরে থেকে। মানে এখন বিএনপির হেডকোয়ার্টার কি গুলশান না লন্ডন, এইটা নিয়ে কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে একটা কনফিউশন আছে। আবার আলোচনায় ফিরছি, ছোট্ট একটি বিরতির পর।